বর্তমান রাজ্যের শাসক দলের অভিযোগ আছে যে বিএলওর মৃত্যুর পিছনে অতিরিক্ত কাজের চাপ থেকে শুরু করে যাবতীয় কিছু। কিন্তু আমরা এখনো কোনো জেলা শাসকের কাছ থেকে সেরকম কোনো রিপোর্ট পাইনি যে কোনো ব্যক্তি ইলেকশনের কাজ করতে গিয়ে মারা গেছেন। আর একজন এসছেন গুপ্ত শত্রু বাংলার খেয়ে পড়ে সিঙ্গুরের জমি অধিগ্রহণ করে জোর করে তাপসী মালিক ধর্ষিত হলো, খুন হলো, যার জন্য তিনি কলকাঠি নাড়ছেন। আপনার উপস্থিতি এবং আপনার কার্যক্রম নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল থ্রু আউট দ্য টাইম বিভিন্ন রকম মন্তব্য করেছে। কোনো কাজে সমস্যা হবে বলে সেখান থেকে পিছিয়ে আসা সেটা হয়নি কখনো এবং হবেও না। পশ্চিমবঙ্গের নির্বাচন চলাকালীন এবং নির্বাচন পরবর্তী সময় হিংসা এবং ইত্যাদি প্রভৃতি নিয়ে মানে কি মনে হয় যে এই ধরনের হিংসার কারণ কি এবং এটাকে কিভাবে আটকানো যেতে পারে? এই হিংসাগুলো যেভাবে অ্যাড্রেস করা উচিত ছিল সেভাবে অনেক ক্ষেত্রেই হয়তো অ্যাড্রেসড হয়নি। কিন্তু কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে তো ভোট এর আগেও হয়েছে। আমার ধারণা এই ইলেকশনে হিংসার সেরকম জায়গা থাকবে না। কি আলাদা হচ্ছে গতবারের থেকে এবার মনে হচ্ছে? যে ব্যবস্থা এবারে করছি এরকম ব্যবস্থা বোধহয় পশ্চিমবঙ্গের কোনো নির্বাচনে এর আগে করা হয়নি। আপনি পশ্চিমবঙ্গের যে দীর্ঘ এসআইআর এর প্রক্রিয়াটা চললো এবং এখনো চলছে, আপনার কি অভিজ্ঞতা হলো এই সামগ্রিকভাবে? কাজটা খুবই কঠিন পশ্চিমবঙ্গে। কঠিন কেন? যিনি ভোটার তিনি সবচেয়ে ভালো জানেন যে তিনি নিজে ভোটার এবং তিনি আমাদের দেশের নাগরিক। তিনি যে কোনো সময়ই এরপরে আবার অ্যাপ্লাই করে তিনি ভোটার লিস্টে, সুতরাং এই নির্বাচনের আগে ভোটার লিস্টে যদি নাম না থাকে, নির্বাচন পেরিয়ে যাওয়ার পরেও তারা আবেদন করতে পারে। আবেদন করতে পারবেন। নমস্কার, আজকাল.in-এর এক বচন বহু বচন পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের যিনি অতিথি তার ঘাড়ে আগামী বেশ কয়েক মাসের বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের দায়িত্ব রয়েছে। আজকে আমাদের অতিথি সুব্রত গুপ্ত। সুব্রত বাবুকে স্বাগত জানাই। নমস্কার। তা আমি প্রথমে আপনার এসআইআর প্রক্রিয়াটা থেকে একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে পশ্চিমবঙ্গের মতো রাজ্যের ক্ষেত্রে এসআইআর প্রক্রিয়াটা এবং এই সামগ্রিক কি বলবো ভোটার লিস্ট সংশোধনের প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা কেন গুরুত্বপূর্ণ বলে আপনার মনে হয়? এসআইআর প্রক্রিয়াটা গুরুত্বপূর্ণ শুধু পশ্চিমবঙ্গের জন্য নয়, পুরো দেশের জন্যই। এর আগে যখন এসআইআর হয়েছিল 2002, 2003, 2004 বিভিন্ন সময় বিভিন্ন রাজ্যে হয়েছিল। তারপরে জনসংখ্যায় অনেক রকম পরিবর্তন এসছে। অনেক মানুষ তারা সিটিজেনশিপ পেয়েছেন, অনেকে চলে গেছেন, অনেক লোক মানে আমাদের ছেড়ে চলে গেছেন, অনেকে জন্মেছেন। তো এটা আমাদের একটা সাপ্লিমেন্টারি, যেটা আমাদের কন্টিনিউয়াস রিভিশন যে কাজটা হয় সেটা প্রতি বছরই হয় এবং প্রতি বছরই মানুষ আবেদন করতে পারেন যে তারা নতুন ভোটার হয়েছেন, সুতরাং তাদের নিয়ে আসা হোক, রোলের মধ্যে নিয়ে আসা হোক। আবার এরকমও হয় যেখানে মানুষ মারা গেছেন, কিন্তু সব ক্ষেত্রে এই যে পরিবর্তন যেগুলো হচ্ছে সেটা এই কন্টিনিউয়াস রিভিশনে এটা ওঠে না ঠিকভাবে। সেই জন্যই এসআইআর প্রক্রিয়াটা অত্যন্ত জরুরি এবং এটা হওয়া উচিত কয়েক বছর অন্তর অন্তর, যাতে রোলটাকে পরিষ্কার করা যায়। আমার আরেকটা জিনিস জানার, প্রাথমিক একটা গোড়ার জিনিস জানার খুব আগ্রহ যে একজন ভারতীয় নাগরিক ঠিক কোন মাপকাঠিতে পড়লে তিনি এদেশের ভোটার হতে পারেন? মানে এর কি কোনো নির্দিষ্ট নিয়মাবলী আছে? এত বছর দেশে থাকতে হবে বা এরকম কোনো নিয়ম কানুনের মধ্যে কি পুরো জিনিসটা থাকে? সিটিজেনশিপ অ্যাক্টেই বলা আছে। এছাড়াও আমাদের রোলে যারা আসবেন তাদের জন্য যেটা নির্দেশ দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের যে সংবিধান তার 326 নম্বর ধারায় বলা আছে তাকে ন্যূনতম 18 বছর বয়স হতে হবে তার, এবং তিনি ভারতীয় নাগরিক হতে হবে তাকে। এই দুটো কন্ডিশন যদি ফুলফিল করেন এবং এর সাথে আরো কিছু কিছু আছে যে মানসিকভাবে সুস্থ থাকতে হবে, সেক্ষেত্রে তিনি ইলেকটোরাল রোলে আসতে পারেন। এবং নাম বাদ যাওয়ার ক্ষেত্রেও সেই একই রকম ক্রাইটেরিয়া প্রযোজ্য। আপনি পশ্চিমবঙ্গের যে দীর্ঘ এসআইআর এর প্রক্রিয়াটা চললো এবং এখনো চলছে, এই প্রক্রিয়াটার দেখলেন সামনে থেকে, আপনার কি অভিজ্ঞতা হলো এই সামগ্রিকভাবে? আপনি কি মানে প্রশাসনিক দিক থেকে অভিজ্ঞতাটার কথা বলতে চাইছি। কাজটা খুবই কঠিন পশ্চিমবঙ্গে। কঠিন কেন? তার কারণ হচ্ছে যে এটার যে মানে
এতটা বিস্তৃত জায়গায় এত মানুষের সাথে কাজ করা এবং তাদের কাছ থেকে তথ্য তুলে নিয়ে আসা, আমাদের প্রায় ধরুন 1 লক্ষ মানুষকে নিয়োগ করতে হয়েছিল নাগরিকদের কাছ থেকে তাদের এনিউমারেশন ফর্ম নিয়ে আসার জন্য। তারপরে সেই ফর্মগুলোকে কম্পিউটারাইজ করতে হয়েছিল, কম্পিউটারাইজ করার পর সেই তার ড্রাফট লিস্ট মানে বেরিয়েছিল। এর মধ্যেও কিছু কিছু সমস্যাও হয়েছে, যেমন আহ, আমাদের আমাদের রাজ্যে আহ, বেশ কিছু মানুষ আছেন যারা নির্দিষ্ট কাগজপত্র যাদের পক্ষে থাকা সম্ভব নয়, তাদের কিন্তু তাদের তো বাদ দেওয়া উচিত নয়, কারণ তারা তো নাগরিক আমাদের দেশের। সুতরাং তাদের ক্ষেত্রে কিছু কিছু পরিবর্তন করাতে হয়েছিল এই নোটিফিকেশনে। এই সমস্ত কারণেই সমস্যা হয়েছিল, কিন্তু সেই সমস্যাগুলো আমরা মানে তার সমাধান করতে পেরেছিলাম এবং কাজটাও সম্পূর্ণ করা সম্ভব হয়েছিল। আপনি কি মনে হয় কতটা এই পুরো ডেটা কালেকশন এবং এই পুরো প্রক্রিয়াটা চালাতে মার্জিন অফ এরর কতটা থাকতে পারে, মানে কতটা থাকে সাধারণত, আপনার কি মনে হয়? মানে এটা তো, কারণ একজন মানুষেরও যদি নাম বাদ যায়, তাহলে তো যদি ভুলভাবে বাদ যায় তাহলে তো সেটা ঠিক হবে না। সেই সেই জায়গা থেকে কি মনে হয়? দেখুন, যারা তাদের নথি, যে নথিগুলোর উপর নির্ভর করে এই রোল তৈরি করা হয়েছে, যারা নথি দিতে পেরেছেন তাদের ক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই। কোনো কোনো ক্ষেত্রে যে সমস্যাগুলো হয়েছিল, যেমন ধরুন কুচবিহারের ছিটমহলের যারা এক্সচেঞ্জ অফ এনক্লেভস হয়েছিল 2014-15 সালে, তারা পরবর্তীকালে সেই এগ্রিমেন্ট অনুযায়ী তারা ভারতের নাগরিক হয়েছেন। স্বাভাবিকভাবেই তাদের 2002 সালে রোলে নাম থাকারও কথা নয়, বা 2002 সালের রোলে কারোর সাথে তার লিঙ্কেজ বা, তো সেক্ষেত্রে সেই পরিবর্তনটা করার প্রয়োজন হয়েছিল। চা বাগানের যারা শ্রমিক, তারা অনেক দিন, অনেক বছর ধরে, 100 বছরের ওপর তারা মানে বংশানুক্রমিকভাবে চা বাগানের লেবার হিসেবে কাজ করেছেন, কিন্তু তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখা গেছে তাদের এই 12টা-13টা নথির মধ্যে কোনো নথিই নেই। সুতরাং তাদের ক্ষেত্রেও আমাদের আলাদা করে ইলেকশন কমিশনকে বলে সেই অর্ডার করাতে হয়েছিল। এরকম বেশ কিছু প্রিমিটিভ কিছু ট্রাইবাল গ্রুপ আছেন যাদের কাছেও কোনো রকম আধুনিক এই সমস্ত ডকুমেন্ট নথি নেই, তাদের ক্ষেত্রেও আমাদের আলাদা করে নির্দেশ দিতে হয়েছিল। তো এই জাতীয় সমস্যা সব রাজ্যেই কোনো না কোনো থাকে, আমাদের এখানেও ছিল। তো সেই জন্য শুরুর দিকে কাজের কিছু কিছু সমস্যা হয়েছিল, কিন্তু সেগুলো সমাধান করাও সম্ভব হয়েছিল। রিভিশন প্রক্রিয়াটা নিয়ে এতগুলো রাজ্যে এসআইআর হচ্ছে, রিভিশন প্রক্রিয়াটা নিয়ে কোথাও কোথাও দেখা যায় যে এই রাজ্যেই রাজনৈতিক ডামাডোলটা সবচেয়ে বেশি। বিভিন্ন রাজনৈতিক পক্ষের প্রশ্ন উত্তর, তাই নিয়ে চাপানোতর। আপনার অভিজ্ঞতা কি বলে, এর কারণটা কি? দেখুন, এর কারণ রাজনৈতিক দলগুলোই বলতে পারবেন যে তারা কেন এত এই বিষয়টা নিয়ে এত বেশি সোচ্চার হয়েছিলেন, চিন্তিত হয়েছিলেন। তবে আমি আমার মতো করে বলতে পারি, আমি যখন ছাত্র ছিলাম, লোকাল ট্রেনে যখন যাতায়াত করতাম কলকাতা থেকে খড়গপুর, তখন একটা কথা প্রচলিত ছিল যে এখানে কাউকে যদি জিজ্ঞেস করা হয়, ভাই তুমি কি করো, সে বলতো আমি সিপিএম করি বা আমি কংগ্রেস করি। আচ্ছা, আমাদের এখানে রাজনীতিটা একেবারে মজ্জায় প্রত্যেকের। সেজন্য এই যে অ্যাঙ্গেলটা, যে মানে প্রতিটা অ্যাক্টিভিটির সাথেই কোনো না কোনো ভাবে রাজনীতি জড়িয়ে আছে, সেটা একটা বড় কারণ হতে পারে, যে কারণে কার নাম বাদ গেল, কার নাম ঢুকলো, এটা নিয়ে অনেক বেশি ইন্টারেস্ট হয়েছে আমাদের রাজ্যে অন্যান্য রাজ্যের তুলনায়। কিন্তু কোথাও কি এরকম ভাবে কোনো লিখিত কিছু আছে যে মানে অমুক ধর্মের মানুষ, অমুক জাতির মানুষ, অমুক গোত্রের মানুষ, অমুক গোষ্ঠীর মানুষ, এদেরকে বাদ দেওয়া হবে? এটা তো কোথাও লেখা নেই, কোথাও তো কোনো। নিশ্চিতভাবেই নেই, এটা কখনো থাকতে পারে? এটা তো ইলেকশন কমিশন, নির্বাচন কমিশন যে নির্দেশের ওপর দাঁড়িয়ে এই পুরো প্রক্রিয়াটা শুরু করেছেন, সেখানে জাতি, ধর্ম, লিঙ্গ এই সমস্ত নিয়ে কোনো রকম আলাদা করে কোনো রকম নির্দেশ তারা দেননি। ধরুন আজকে যে মানে যখনই ইন্টারভিউটা হচ্ছে তার আগে বিচারাধীন নামের একটা তালিকা প্রকাশিত হয়েছে, এবং বহু মানুষ এখনো পশ্চিমবঙ্গে চিন্তিত যে তাদের নামটা শেষ পর্যন্ত থাকবে কি থাকবে না, বা বাদ পড়বে কি পড়বে না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যাদের নাম বিচারাধীন আছে, এখনো পর্যন্তও আছে,
তাদেরকে আপনি কি বলতে চাইবেন, মানে সেই প্রক্রিয়াটা কতদিন চলবে, কিভাবে চলবে, এবং শেষ পর্যন্ত তাদের নাম তোলার জন্য তারা কতটা আহ, করতে পারবেন, কতটা পার্সিউ করতে পারবেন, কতটা এগোতে পারবেন? এটা এটা উচিত হবে না আমার পক্ষে উত্তর দেওয়া, কারণ এটা বিচারাধীন বিষয়। মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশে মাননীয় হাইকোর্ট এই কাজটা দেখাশুনো করছেন। তবে আমি সাধারণভাবে কতগুলো কথা বলতে পারি। 1 নম্বর হচ্ছে যে প্রায় 30 লক্ষ বিচারাধীন কেস ইতিমধ্যে যারা জুডিশিয়াল অফিসার্স আছেন তারা সেগুলো নিষ্পত্তি করেছেন। কালকে রাত্রে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে এবং আমাদের ইলেকশন কমিশনের সাথে যে কথাবার্তা হয়েছে হাইকোর্টে, তাতে ইলেকশন কমিশন বলেছেন যে তারা প্রতি শুক্রবার এই লিস্ট, সাপ্লিমেন্টারি লিস্ট বের করার চেষ্টা করবেন, যাতে সাধারণ নাগরিক প্রতি সপ্তাহেই মানে আপডেট পান। তো যে দ্রুততার সাথে কাজটা এখন হচ্ছে এবং যে ধরনের সাপোর্ট রাজ্য সরকার এবং আমরা দিতে পেরেছি জুডিশিয়াল অফিসারদের, তাতে মনে হচ্ছে যে আগামী 10-12 দিনের মধ্যে আরো প্রায় 20 লক্ষ কেসের নিষ্পত্তি হওয়া উচিত, যে হারে এখন কাজটা হচ্ছে। অ্যাকচুয়ালি কত হবে সেটা বলাটা ঠিক নয় আমার পক্ষে, কিন্তু মানে অ্যাভারেজ আমি যদি গড় দেখি তাহলে আগামী 10-12 দিনের মধ্যে আরো 20 লক্ষ নিষ্পত্তি হয়ে যাওয়া উচিত। তার মানে এই যে 60 লক্ষের যে এটা ছিল, সেটা নির্বাচনের অনেকটা আগেই শেষ হয়ে যেতে পারে বলে আপনার মনে হচ্ছে? হ্যাঁ, নিশ্চিতভাবে নির্বাচনের আগে শেষ হয়ে যাবে। মানে এতদিন বাদে এই যে প্রক্রিয়াটা হলো, যে প্রক্রিয়াটা 2002 সালে হয়েছিল এবং তারপর 24 বছর বাদে এই প্রক্রিয়াটা হলো, এটা আহ, এটা কেন হলো? এতদিন সময়টা কেন লাগলো? সাধারণত এতদিন কি সময় লাগে? দুটো ইন্টেন্সিভ রিভিশনের মধ্যে কি এতটা সময় লাগে? বিভিন্ন বিষয় বিবেচনা করে হয়তো নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছেন। 2002 এর আগে কতদিন গ্যাপ ছিল আমার ঠিক জানা নেই, কিন্তু এটা ঠিকই যে এই 25 বছর বা 24 বছরের যে ব্যবধান, তার জন্য কাজটা আরেকটু কঠিন হয়েছে। মানে এটা যদি একটু কম ব্যবধানে হতো তাহলে তো এরারটা হ্যাঁ, কমে যেত, তাহলে এরার কমতো এবং তাতে কাজটাও অনেকটা সুবিধা হতো। আরেকটা জিনিস হয়েছে যে এবারে প্রযুক্তির ব্যবহার অনেক বেশি হয়েছে। আগের বার 2002 যে রোল তৈরি হয়েছিল, এসআইআর হয়েছিল, পুরোটাই ম্যানুয়ালি কম্পাইল হয়েছিল। এবারে সেই জিনিসটা অনেকটাই কম্পিউটারাইজড হয়েছে, কিন্তু কম্পিউটারাইজড যেটা হলেও আমাদের নির্ভর করতে হয়েছে সেই ম্যানুয়াল রেকর্ডের উপর। 2002 এর রেকর্ডটা ম্যানুয়াল ছিল, তার ফলেও কিছু কিছু সমস্যা হয়েছে। এবার নির্বাচনের প্রসঙ্গে আসি, যেহেতু ইলেকশনের দায়িত্বটাও বেশ কিছুটা আপনার উপর রয়েছে, আপনার কি মনে হয় যে পশ্চিমবঙ্গের একটা সামগ্রিক, পশ্চিমবঙ্গকে নিয়ে পশ্চিমবঙ্গের বিরোধী একাধিক দলের একটা সামগ্রিক অভিযোগ আছে পশ্চিমবঙ্গের নির্বাচন চলাকালীন এবং নির্বাচন পরবর্তী সময় হিংসা এবং ইত্যাদি প্রভৃতি নিয়ে, তো আপনার পারসেপশনটা কি পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে, বিধানসভা নির্বাচন নিয়ে আপনার ধারণাটা কি? মানে কি মনে হয় যে এই ধরনের হিংসার কারণ কি এবং এটাকে কিভাবে আটকানো যেতে পারে? হিংসার কারণ তো আমি কিছুটা আগে যেটা বলছিলাম, যে আমাদের এখানে মানুষ পলিটিক্যালি যে রাজনৈতিকভাবে খুবই কনসাস, শুধু তাই নয়, তারা ভীষণভাবে এর আউটকামে ইন্টারেস্টেড। মানে এই জিনিসটা আমি তো কমপক্ষে 6টা রাজ্যে অবজারভারের দায়িত্ব পালন করেছি এর আগে। এই ধরনের উৎসাহ, এই ধরনের টেনশন, এই ধরনের ইন্টারেস্ট, এই ধরনের প্রত্যেক দোকানে, প্রত্যেক জটলায় এই ধরনের আলোচনা হওয়া, এটা আমি অন্য কোনো রাজ্যে দেখিনি। তো সেটা কি গণতন্ত্রের পক্ষে সুখকর নয়? নিশ্চয়ই গণতন্ত্রের পক্ষে খুব ভালো যে মানুষ অনেক বেশি কনসাস, অনেক বেশি উৎসাহী, কিন্তু সেই উৎসাহটা যদি এত বেশি হয়ে যায় যে তার থেকে যদি হিংসা ছড়িয়ে পড়ে, তাহলে সেটা তো নিশ্চয়ই কাম্য নয়। তো এটা একটা বড় কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে আমাদের এখানে যেটা মানে ভোট পরবর্তী হিংসা হয়েছে, বিভিন্ন সময় হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দল যখন দায়িত্বে ছিলেন সে সময় হয়েছে। ভোট পরবর্তী হিংসা, ভোটের পূর্ববর্তী যে হিংসা, ভোট চলাকালীন যে হিংসা, এই হিংসাগুলো যেভাবে অ্যাড্রেস করা উচিত ছিল সেভাবে অনেক ক্ষেত্রেই হয়তো অ্যাড্রেসড হয়নি। কিন্তু কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে তো ভোটের আগেও হয়েছে, কিন্তু আইন শৃঙ্খলাটা হচ্ছে রাজ্যের এখতিয়ারে, এবং কেন্দ্রীয় বাহিনী যেটা করতে পারে সেটা হচ্ছে মানুষকে কনফিডেন্স দিতে পারে, বিভিন্ন জায়গায় যেতে পারে,
চেষ্টা করতে পারে মানুষকে ভোট যাতে তারা দিতে পারেন শান্তিতে নির্ভয়ে, হুম। তার একটা ব্যবস্থা করতে পারেন। কিন্তু যদি কোথাও হিংসা হয়, হুম। সেই হিংসা হওয়ার পর তার যে এফআইআর এবং এফআইআর পরবর্তী যে সমস্ত কার্যক্রম করা উচিত, হুম। সেই কাজগুলো যদি সম্পূর্ণ না হয়, হুম। তাহলে কোনো কোনো ক্ষেত্রে মানুষ উৎসাহ পেতে পারে। এই জাতীয় লোক যারা এই জাতীয় জিনিস করেন তারা উৎসাহিত হতে পারেন যে আমি এইসব করছি, তাতেও আমার কিছু হচ্ছে না, আমি আবার করবো। হুম। সেখান থেকে জিনিসটা সাস্টেইন করে। জিনিসটা sustain এবারের করছে। ক্ষেত্রে কি মনে হচ্ছে, এবারের নির্বাচনের ক্ষেত্রে? এবারে আমরা যে ইলেকশন কমিশন যে সমস্ত সিদ্ধান্ত নিয়েছে এবং যেসব সিদ্ধান্ত আমরা রূপায়ণ করার চেষ্টা করছি, আমার ধারণা এই ইলেকশনে হিংসার সেরকম জায়গা থাকবে না, সেরকম সুযোগ কি আলাদা হচ্ছে গতবারের থেকে এবার মনে হচ্ছে? বেশ কিছু বিষয়ে অনেক পরিবর্তন হচ্ছে। যেমন ধরুন, প্রতিটি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির জন্য একজন করে অবজারভার নিয়োগ করা হয়েছে, জেনারেল অবজারভার, যাদের নির্দেশ দেওয়া হয়েছে যে প্রতিটি বুথে তাদের ব্যক্তিগতভাবে গিয়ে সেখানকার মানুষের সাথে আলাপ করা, সেখানকার মানুষের মতামত কি সেটা নেওয়া, যে কিরকম তারা ফিল করছেন, এবং দরকার হলে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সকে দিয়ে সেখানে কনফিডেন্স বিল্ডিং মেজার করানো। এটা হচ্ছে একটা। দ্বিতীয় হচ্ছে যে এর আগে কখনো হয়নি, আগে আমাদের যেগুলো ভালনারেবল বুথ, সেন্সিটিভ বুথ, সেখানে আমরা ভিডিও কাস্টিং করেছি, ওয়েব কাস্টিং করার ব্যবস্থা ছিল, কিন্তু ওয়েব কাস্টিং করার উপর নির্ভর করে কোনো পদক্ষেপ নেওয়া সেটা সেরকমভাবে ছিল না। এবারে এখানেও দুটো পরিবর্তন হয়েছে। এক নম্বর হচ্ছে যে ওয়েব কাস্টিং 100% বুথে হবে, তার জন্য মানে এজেন্সি ঠিক করা হয়েছে। তিনটে এজেন্সি তারা এসছেন, যারা এই ধরনের কাজ অন্যান্য রাজ্যেও করেছেন। এবং শুধু ওয়েবকাস্টিং হবে না, সেই ওয়েবকাস্টিং কন্টিনিউয়াসলি মনিটরড হবে পোলের সময়। এই মনিটরিংটা আগে সেরকমভাবে ছিল না। দ্বিতীয় হচ্ছে যে বেশ কিছু সফটওয়্যারের ব্যবহার করে যদি দেখা যায় যে কোনো বুথের আচ্ছা, এবার ওয়েবকাস্টিং শুধু ভেতরে হতো আগে, এবারে বাইরেও করা হচ্ছে। অর্থাৎ যারা লাইনে দাঁড়িয়ে আছেন তাদেরও কি অবস্থায় দাঁড়িয়ে আছেন, সেখানে কি সমস্যা হচ্ছে কিনা, এখন সমস্যা নাকি নির্বিঘ্নে চলছে, এটাও নজর রাখা হবে। এবং যেটা করা হচ্ছে যে প্রতিটি বুথের ক্ষেত্রেই যে সফটওয়্যার আমরা ব্যবহার করব ওয়েবকাস্টিং এর, তাতে যদি কোথাও দেখা যায় যে যা নির্দেশ আছে সেই নির্দেশের অমান্য হয়েছে কোনো না কোনোভাবে, সঠিকভাবে কাজটা বুথের মধ্যে হচ্ছে না বা বুথের বাইরে হচ্ছে না, তাহলে সঙ্গে সঙ্গে তার জন্য যে ইন্টারভেনশন দরকার সেই ইন্টারভেনশন করা হবে। সেক্টর অফিসারকে বলা হবে, অবজারভারকে বলা হবে উপস্থিত হতে, যাতে মানুষ নির্ভয়ে ভোট দিতে পারে। এবং এর পরেও যদি দেখা যায় যে বুথের মধ্যে সঠিকভাবে কাজ হচ্ছে না, যে নির্দেশ আছে সেই নির্দেশ মেনে কাজ হচ্ছে না, সেক্ষেত্রে ইলেকশন কমিশন পুনর্নির্বাচন সেই বুথে ঘোষণা করতে পারে, করবে বলেছে। আমি একটু এসআইআর এর প্রসঙ্গে একটা জিনিস জিজ্ঞাসা করতে আমি তখন ভুলে গিয়েছিলাম, যে এই যে বিএলওদের ব্যবহার করে যে কাজটা পুরো সম্পন্ন করা হলো, সেখানে একাধিক্রমে বর্তমান রাজ্যের শাসক দলের অভিযোগ আছে যে বিএলওর মৃত্যুর পিছনে অতিরিক্ত কাজের চাপ থেকে শুরু করে যাবতীয় কিছু। কোথাও গিয়ে কি কমিশনকে মনে হচ্ছে একটা শাকের করাতের মতন পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে, যেখানে তাদের এটা ইমপ্লিমেন্টও করতে হবে, অথচ সেই ব্যান্ডউইথটা নেই বা সেই পরিমাণ কর্মী নেই, যার ফলে অন্য দপ্তরের লোকজনকে নিয়ে এসে কাজটা করাতে হচ্ছে, এবং তারপর এই ধরনের সমস্যা। ইলেকশন সংক্রান্ত বা নির্বাচনের যে রোল, সেই সংক্রান্ত সমস্ত কাজই সবসময় রাজ্য সরকারের কর্মচারী দিয়েই করা হয়। কারণ ইলেকশন কমিশন কখনোই এই বিরাট ম্যান পাওয়ার আলাদাভাবে শুধু এই কিছু সিজনাল কাজের জন্য রাখতে পারে না। এবার প্রশ্ন হলো যে আপনি যেটা বলছেন যে অতিরিক্ত কাজের চাপে মারা গেছেন, এটা নির্দিষ্ট করার তো কোনো ব্যবস্থা আমি জানি না, কিভাবে মারা গেছেন, কেন মারা গেছেন। কারণ আমরা যেটা সবসময় বলেছি যে কোনো ব্যক্তি যদি মারা যান ভোটের কাজ করতে গিয়ে, তাদের ইন্স্যুরেন্স এবং তাদের সাপোর্টের ব্যবস্থা আছে এবং আইনেই আছে, মানে সেটা তার জন্য ওদের যে রুল আছে সেই রুলেই তাদের। কিন্তু আমরা এখনো কোনো জেলা শাসকের কাছ থেকে সেরকম কোনো রিপোর্ট পাইনি যে কোনো ব্যক্তি ইলেকশনের কাজ করতে গিয়ে মারা গেছেন। আচ্ছা আচ্ছা, সেটা যদি পাই, আমরা নিশ্চিতভাবে, আমরা ইতিমধ্যেই জেলা শাসকদের একাধিকবার চিফ ইলেকট্রাল অফিসার ওনাদের অনুরোধ করেছেন যে আপনারা রিপোর্ট পাঠান, যারা যারা মারা গেছেন তারা কেন মারা গেছেন, কাজ করতে গিয়ে মারা গেছেন ইত্যাদি, তাদের পোস্টমর্টম রিপোর্ট, পুলিশ রিপোর্ট ইত্যাদি, যাতে তাদের বিষয়গুলো ইলেকশন কমিশনের সাথে টেক আপ করা যায়, তাতে তারা ক্ষতিপূরণও পাবেন। কিন্তু সেই রিপোর্ট এখনো আসেনি।
এখন অবধি একটাও রিপোর্ট আসে না। আচ্ছা, আমার শেষ দুটো প্রশ্ন আছে যে বাংলার মানুষ ভোটের মানে অব্যবহিত আগে দাঁড়িয়ে আছেন কয়েকদিন আগে, বাংলার মানুষকে ইলেকশন কমিশনের তরফ থেকে, নির্বাচন কমিশনের তরফ থেকে, যারা এই গোটা নির্বাচনটাকে প্রক্রিয়াটাকে সম্পন্ন করছে তাদের তরফ থেকে যদি আপনার কোনো কথা বলতে ইচ্ছে করে, কোনো বার্তা দিতে ইচ্ছে করে, তাহলে আপনি সেটা কি দেবেন? আমি দুটো বার্তা দেব। একটা, প্রথম বার্তা হচ্ছে যে আপনারা যদি কোথাও মনে করেন যে কোনো রকম ভয়ের পরিবেশ তৈরি হয়েছে, কোনো রকম হিংসার পরিবেশ তৈরি হয়েছে, কোথাও কেউ এসে ভোট দেওয়ার ক্ষেত্রে মানা করছেন বা কোনোভাবে ভয়ের পাওয়াচ্ছেন লোকজনকে, তাহলে সেখানে সংশ্লিষ্ট যিনি অবজারভার আছেন, পুলিশ অবজারভার হোক বা জেনারেল অবজারভার হোক বা এক্সপেন্ডিচার অবজারভার হোক, তাকে সঙ্গে সঙ্গে যোগাযোগ করতে, কারণ আমরা এর উপরে নির্দিষ্ট ব্যবস্থা নেব। এবং এটা করার জন্য আমরা আমাদের যে সিইওর যে ওয়েবসাইট আছে, প্রতিটি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি যারা যারা অবজারভার যাদের নিয়োগ করা হয়েছে, যারা ইতিমধ্যে পৌঁছে গেছেন তাদের সংশ্লিষ্ট অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে, তাদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করব। এটা হলো 1 নম্বর। আর দ্বিতীয় বার্তা যেটা দেবো, যে আমরা যে ব্যবস্থা এবারে করছি, এরকম ব্যবস্থা বোধহয় পশ্চিমবঙ্গের কোনো নির্বাচনে এর আগে করা হয়নি, যাতে মানুষ নির্ভয়ে ভোট দিতে পারেন, নির্ভয়ে যেতে পারেন, গিয়ে ভোট দিতে পারেন। এবং এটাও আমরা বলছি বারবার, এবং সেটা আমরা বিভিন্ন রাজনৈতিক দলকেও বলেছি যে কোনো রকম সবাই যেন আমাদের সাথে কোঅপারেট করেন। কেননা কোথাও যদি দেখা যায় যে ভোটের সময় হিংসা হয়েছে এবং মানুষ ভোট দিতে পারেননি, ভোটের পোলিং স্টেশনে যেতে পারেননি বা গিয়ে ভোট দিতে পারেননি, বা কোনো সমস্যা হয়েছে, বা এমনকি ভোট কেন্দ্র নয়, ভোট কেন্দ্র থেকে যেখানে থাকেন দূরে, সেখানেও যদি তাদের কোনো রকম ভীতি প্রদর্শন হয়ে থাকে যার জন্য তারা ভোট দিতে যেতে ভয় পাচ্ছেন, সেগুলোও কিন্তু বুথ ক্যাপচারিং হিসেবে গণ্য হবে আইন অনুযায়ী। আচ্ছা, এবং যদি বুথ ক্যাপচারিং হিসেবে গণ্য হয়, তাহলে সেখানে রিপোল অবশ্যম্ভাবী। সুতরাং এই জিনিসটা নির্বাচন কমিশন অনেকবার করে আমাদের খুব পরিষ্কার করে বলে দিয়েছেন। আমরাও সমস্ত রাজনৈতিক দলকেও খুব পরিষ্কার করে বলে দিয়েছি যে যাতে তাদের যারা মানে ওয়ার্কার আছেন, তাদের সেইভাবে যেন তারা ব্রিফ করেন, যাতে কোনো রকম সমস্যা না হয়। শেষ প্রশ্ন আপনাকে করি, এটা নির্বাচন এসআইআর এর বাইরে। আপনার উপস্থিতি এবং আপনার কার্যক্রম নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল থ্রু আউট দ্য টাইম বিভিন্ন রকম মন্তব্য করেছে। কখনো মনে হয়েছে যে এই কথাটা, এই খারাপ কথাগুলো বা এই ব্যক্তি আক্রমণগুলো, এগুলো আমার শুনতে ভালো লাগছে না, আমি কাজটা ছেড়ে দিয়ে আমি চলে যাই? না, সেরকম মনে হয়নি। আমি বিভিন্ন কাজ করেছি 36 বছরে। যে দায়িত্বটা দেওয়া আছে সেই দায়িত্বটা পালন করাই আমার কাজ। এর আগেও তো অনেক সমস্যা হয়েছে। সিঙ্গুরের প্রজেক্টের সাথে আমি যুক্ত ছিলাম একটা সময়, সেখানেও সমস্যা হয়েছে। কলকাতা মেট্রো রেল, যেটা আমাদের গঙ্গার নিচ দিয়ে গেছে, সে কাজ করতে গিয়েও কিছু কিছু সমস্যা হয়েছে। কিন্তু কোনো কাজে সমস্যা হবে বলে সেখান থেকে পিছিয়ে আসা, সেটা হয়নি কখনো এবং হবেও না। অসংখ্য ধন্যবাদ সুব্রতবাবু আমাদের সঙ্গে এতক্ষণ সময় থাকার জন্য, এবং আমাদের যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো সঠিকভাবে মানুষের কাছে, যাতে মানুষের জিজ্ঞাসাগুলো সঠিকভাবে পৌঁছয়, তার উত্তরগুলো, সেইটার একটা আমরা চেষ্টা করেছিলাম, এবং সেই সময়টা আপনি দিলেন এবং মানুষের কাছে বিষয়টা পরিষ্কার করলেন। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে। থ্যাংক ইউ। আশা করি আপনাদের দর্শকরাও কিছুটা হলেও জানতে পারবেন পুরো প্রক্রিয়াটা সম্পর্কে। এবং আমি একটা জিনিস আপনাদের মাধ্যমে আরেকবার বলতে চাই, যে যদি কারুর নাম বাদ পড়ে তাহলে অযথা চিন্তা করার দরকার নেই। আচ্ছা, চিন্তার কোনো বিষয় নেই। 1 নম্বর হচ্ছে যে যদি যে অ্যাডজুডিকেশন যেটা জুডিশিয়াল অফিসাররা করছেন, সেখানে যদি কারুর নাম বাদ পড়ে যায়, যেটা বাদ পড়া উচিত নয় বলে মনে হচ্ছে কারুর, সেক্ষেত্রে তারা অ্যাপিল করতে পারেন ট্রাইব্যুনালে। সেই ট্রাইব্যুনাল কিছুদিনের মধ্যেই এস্টাবলিশড হয়ে যাবে। এছাড়াও যদি তার বাইরেও কারোর নাম বাদ পড়ে থাকে, না আগে যে এসডি লিস্ট বেরিয়েছে তার মধ্যে যদি ভুল করে কারোর নাম বাদ হয়ে থাকে, বা তিনি কোথাও অনুপস্থিত ছিলেন, এই যে চ্যাটার্জি ব্যানার্জি, না সেগুলো সেটা নিয়ে বাদ পড়বে না। সেগুলো তো অ্যাডজুডিকেশনে সলভ হয়ে যাবে। কিন্তু যদি কারোর নাম বাদ পড়ে থাকে, কিন্তু যিনি ভোটার তিনি সবচেয়ে ভালো জানেন যে তিনি নিজে ভোটার এবং তিনি আমাদের দেশের নাগরিক, সুতরাং তার এই বিষয় নিয়ে কোনো রকম ভয় পাওয়ার কোনো কারণ নেই। তিনি আবার ফর্ম 6 অ্যাপ্লাই করতে পারবেন এবং অ্যাপ্লাই করে ভোটার, হ্যাঁ এটা হতে পারে হয়তো যদি এখন ভোটার লিস্টে যদি সম্পূর্ণ না হয় এই নির্বাচনের আগে, তাহলে হয়তো একটা সমস্যা হতে পারে এইবারের ভোট দেওয়ার ক্ষেত্রে কোনো ক্ষেত্রে। কিন্তু
তিনি যে কোনো সময়ই এরপরে আবার অ্যাপ্লাই করে তিনি ভোটার লিস্টে সুতরাং এই নির্বাচনের আগে ভোটার লিস্টে যদি নাম না থাকে, নির্বাচন পেরিয়ে যাওয়ার পরেও তারা আবেদন করতে তারা পারে। আবেদন করতে পারবে। ও আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ।